মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. আজকের গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। 38A বিজুট স্ট্রিটের আজকের বিশেষ নিবেদন অমিয় নস্করের কাহিনী রক্তাক্ত কামিনী ও রতন জেলে। আজকের গল্পের সূত্রধর আমি বর্ণালী। গল্প পাঠে রয়েছে দেবাঞ্জন। প্রধান চরিত্রে রাজ, পার্থ, মৌমিতা, ঝিনুক, দিব্যেন্দু ও রূপঙ্কর। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন রক্তাক্ত কামিনী ও রতন জেলে। আমি যে এক শখের মাতাল, মাতাল আমায় বলো না। যতই গেলি দেশে মদ, মন তো মাতাল হলো না। আমার মন তো মাতাল হলো না। আমি যে এক শখের মাতাল, মাতাল আমায় বলো না। নেশা করে গান গাইতে গাইতে রাত দুপুরে বাড়িতে ফিরছে ভুবনবদ্যী। সে তল্লাটের নাম করা মাতাল। মদের নেশায় সর্বদা বুঁদ হয়ে থাকে। বিপত্নিক মানুষ, স্ত্রী সন্তান কেউ নেই। তাই সারা দিন গোখাটুনি খাটা ও সারা রাত মদে চুর হয়ে থাকাই ভুবনবদ্যীর একমাত্র কাজ। আজ সে মদ গিলে বাড়িতে ফিরতে দেরি করে ফেলেছে এবং তার বাড়িটাও ধান্যপোতা গ্রামের বেশ ভিতরের দিকে। কংক্রিটের রাস্তা ছেড়ে মিনিট 10 মেঠো পথে হাঁটতে হয়। সেই পথ ধরেই বাড়িতে ফিরছিল সে। এমন সময় লোকালয় ছেড়ে মাঠের দিকে পথের ধারে ঝোপের অন্ধকারে হঠাৎ কোনো একজনের উপস্থিতি অনুভব করল ভুবনবদ্যী। যে প্রাণের অস্তিত্ব সে অনুভব করছিল, সেই আধার মিশ্রিত রোমাঞ্চিত প্রাণ শরীরটা ঝোপের অন্ধকার থেকে বেরিয়ে এসে এক বুক আক্রোশে ক্ষুধার্ত উদর নিয়ে শিকারী চিতার মতো ঝাঁপিয়ে পড়ল ভুবনবদ্যীর নেশাতুর শরীরের উপর। চারিদিকে কেউ কোথাও নেই। একটা চাপা গোঙানির শব্দে ভরে উঠল ধান্যপোতা গ্রামের রাত্রিমুখর পরিবেশ। কে 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 তুমি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। কথায় আছে না, বিনা মেঘে বজ্রপাত। ঠিক তখনই গ্রামের আকাশ ফেটে পড়ল একটা তীব্র বজ্রাঘাতে এবং তার ক্ষণিক আলোর আভায় ভুবন যা দেখল তা দেখে নিজের চোখকে সে বিশ্বাস করতে পারল না। তুই তুই আমাকে মেরে বলতে চাস? হ্যাঁ, কিন্তু কেন রে? কেন? আমি তো তোর কোনো ক্ষতি করিনি রে। হ্যাঁ, বরং তুই তো আমার সব শেষ করেছিস। কথাটা শেষ হবার আগেই তার মুখটা শক্ত করে চেপে ধরল আক্রমণকারী ব্যক্তি। হাতে থাকা লম্বা বেতের লাঠিটার গোড়া গুঁজে দিল ভুবনের মুখে। লাঠির আগায় লাগানো একটা দড়ি দিয়ে ভুবনের হাত দুটো ভালো করে পেঁচিয়ে ধারালো কিছু দিয়ে কেটে ফাঁক করে দিল ভুবনের গলার নলি। তারপর টানা আধ ঘন্টা চলল শারীরিক উৎপীড়ন। অতঃপর একটা বিকট চিৎকারের ধ্বনি এই গাছ থেকে সে গাছের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগলো ধান্যপোতা গায়ের আকাশ বাতাস জুড়ে। বউ, বউ, দে দে দে, তাড়াতাড়ি দুটো ভাত দে তো, খেয়ে বেরিয়ে পড়ি। রতনের কথা শুনে দাওয়া থেকে মুখ বাড়িয়ে বাইরের দিকটায় চোখ বুলিয়ে দেখে রতনের স্ত্রী কাঁসার মতো ঝনঝন করে বলে উঠল, এই রাত দুপুর বেলায় তুমি কোথায় বেরোবে শুনি? হ্যাঁ, ভাত দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ো গে। এর তার পুকুরে তোমার ছিপ ফেলতে হবে নি কেউ। আর মাছ হোক বা না হোক, একবার ধরা পড়লি তোমার যে চুরির বদনাম নিতে হবে।
তা হুঁশি দিগ্গি জ্ঞান নেই নাকি? হ্যাঁ, তখন আমি এ অপমান সইতে পারবো নি, এ আমি বলে দিলুম। হ্যাঁ। আহ বউ, চুপ কর। সবসময় তোর এমন কর্কশ্বর আমার ভাল লাগে না। তাছাড়া এইসব কথা তো আর চেঁচিয়ে বলার মতো নয়। তোর যে কবে জ্ঞান আক্কেল হবে কি জানি বাপু। দে দে দে, তাড়াতাড়ি দে, দুমুটো ভাত দে, খিদে পেয়েছে, আগে খাই, তারপর আমি কোন জাহান্নামে যাই তা আমি দেখে নিচ্ছি, দে। রতনের এমন প্রত্যুত্তরে রতনের স্ত্রী মালিনী গজগজ করতে করতে রতনের সামনে এক থালা ভাত বেড়ে দিয়ে বলল, নাও, খেয়ে নাও, এ আমায় উদ্ধার করো। এ কি রে, আমার একার জন্য ভাত বাড়লি যে? তোর কই, ছেলে মেয়ের কই? তুমি খেয়ে কোন চুলে যাচ্ছ, যাও তো, আমরা পরে খেয়ে নেবো খন, তোমারে অত দেখতে হবি না। এইরকম বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলার পর রতন মুখ বন্ধ করে হ্যারিকেনের আলোয় হলদে হয়ে আসা এক থালা গরম ভাত, চচ্চড়ি, ডাল ও আলু ভাতে মাখা দিয়ে খেতে শুরু করল। বাইরে জ্যৈষ্ঠের আকাশে তখন সবে সবে রাতের যৌবন প্রাপ্তি ঘটেছে। যুবতী চাঁদ পাশ্চাত্যের দিকে খানিকটা মাথা হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ধান্যপোতা গ্রামের সবটা পরিধির উপর। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। রাস্তার আশেপাশে ও রতনের উঠোনের ঈশান কোণে বাগিয়ার মূল ও দুর্বার চটাও ভিজে গেছে এই কুয়াশার জলে। আর এমন আবহাওয়ায় পুকুরে চার করলে মাছ আসতে বাধ্য, তাই রতন তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ করেই সে ছিপ হাতে মাছ ধরার নেশায় বেরিয়ে পড়বে। রতনের মাছ ধরার প্রতি আকর্ষণ সেই ছোটবেলা থেকে। আজ 40-এর বেশি বয়স হবার সত্ত্বেও এখনো সমানভাবে বজায় আছে তার এই নেশা। তাই নিজের পৈতৃক পুকুর না থাকায় অন্যের পুকুরে রাত জেগে চুরি করে ছিপ ফেলতে তার মন্দ লাগে না। ডুলে পড়া চাঁদের ম্রিয়মান আলোয় দেখা যায় ফাতনা, আর ফাতনায় সামান্য নড়াচড়া বা ডুবিয়ে নিয়ে যাওয়া দেখলেই হ্যাচকা টান মেরে বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ ডাঙায় তুলে আনার মধ্যে যে কি মজা, সেই মজা রতন আর কোথাও পায় না। তাই মালিনীর হাজার মুখ নাড়া শোনার পরও সুযোগ পেলেই রতন রাতবিরেতে তার পুকুরে মাছ ধরতে পেরিয়ে পড়ে। এতক্ষণে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে গোয়াল ঘরের চালা থেকে লম্বা বেতের ছিপটা পেড়ে নিল রতন। মোটা বাঁশের খুঁটির গায়ে পেরেকে ঝুলছিল এক প্লাস্টিক মাছের চার। সেসব চার রতনের নিজের হাতে তৈরি। একাঙ্কি ভাজা, মাখন গাঁদ, নারকেল পচা, হাঁড়িয়া আরও বেশ কিছু গোপন মশলা মিশিয়ে রতন এই মাছের চারটা প্রস্তুত করে। এই চার মুঠোখানেক ভাতের সাথে মিশিয়ে পুকুরে যে প্রান্তেই ছড়াও না কেন, সারা পুকুরের মাছ সেই প্রান্তেই জড়ো হবে। রতনের তৈরি মশলার এমন ঝাঁঝালো গন্ধ এড়িয়ে থাকার সাধ্য কোনো মাছের নেই। তবে ভয় একটাই, এমন গন্ধে জলে শুধু মাছ নয়, মাঝে মধ্যে ডাঙার বিষধর সাপও রতনের গায়ের কাছে চলে আসে। এছাড়াও টোপ হিসাবে বড়শিতে গাঁথা হয় লাল পিঁপড়ের ডিম, আর ওই ডিম বাসি হয়ে গেলে তা থেকেও একটা গন্ধ বের হয়। ওই গন্ধটাই বিষধর সাপের বেশি পছন্দের হয়ে থাকে। এই তো সপ্তাহ খানেক আগের ঘটনা। সেদিন রতন ঘোষেদের পুকুরের রাতে ছিপ ফেলতে গিয়েছিল। বেশ কিলো 2 ছোট বড় রুই কাতলা ওঠার পর রতন দেখল একটা বুড়ো কালকেউটে সরসর করে বেয়ে এসেছে তার একেবারে কাছে। এতটা কাছে চলে এসেছে যে এবার যদি কোনো রকম নড়াচড়া রতন করে তো সেই কেউটের সপাটে ছোবল এসে পড়বে তার শরীরে। তাই এই পরিস্থিতিতে নিজেকে পাথরের মতো নিশ্চল করে শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে একভাবে তাকিয়েছিল সেই সাপের দিকে। সাপটা ধীরে ধীরে উঠে এসেছে তার পায়ের উপর। কি প্রচণ্ড ঠান্ডা! তখন চাঁদের আলোয় সেই সরীসৃপের শরীরটা চকচক করছে, আর সেই সরীসৃপ মশলার গন্ধে, লাল পিঁপড়ের বাসি ডিমের গন্ধে খানিকটা পাক খেতে খেতে অতঃপর পাশের জলাটা দিয়ে নেমে চলে গেল। সেই একটা দিন ছিল, মরণের মুখ থেকে বেঁচে ফিরেছিল রতন। তবে এই ধরনের বিভিন্ন অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়ে রতন এখন বেশ অভিজ্ঞতা অর্জন করেছে, আর এই রকম অভিজ্ঞতা অর্জনের জন্য আজও সে বেরিয়ে পড়েছে। রতনের নিজস্ব সম্পত্তি বলতে শুধু ওই 2 শতকের বাস্তু বাড়িটাই সম্বল। খড়ের ছাউনি দেওয়া
মাটির ছোট ছোট দুটো ঘর আর বাঁশ খুঁটি খড়ের চালায় তৈরি একটা গোয়াল ঘর। যদিও সেখানে আগে দুখান গরু ছিল, কিন্তু এখন আর একটাও গরু বাছুর কিচ্ছু নেই। রাতের খাওয়া দাওয়া শেষে বাম হাতে একটা ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আর ডান হাতে লম্বা বেতের ছিপটা শক্ত করে ধরে জমিদারদের বড় পুকুরটার দিকে চুপিসারে এগিয়ে চলল রতন। বাড়িতে স্ত্রীর কথা অমান্য করে ছিপ ফেলে মাছ ধরার নেশায় সে আজ বেরিয়ে এসেছে। তাই সে আর দেরি না করে জমিদারদের বাগানের বড় পুকুরটার উদ্দেশ্যে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া পথটা ধরে হাঁটতে শুরু করেছে। বাগানটা বেশি দূরে নয়, লোকালয় থেকে মিনিট 10 হাঁটলেই পৌঁছানো যায়। রতন এতক্ষণে কংক্রিটের পথ ছেড়ে নেমে পড়েছে মাঠের মোটা আলপথের রাস্তাটায়। আলপথের দুধারে আলের বেড়ে ছিপছিপে জল। পৌষ ধানের রোঁয়ায় ততদিনে থোর চলে এসেছে। কুয়াশা পড়া জলের ভারে ঝুলে পড়েছে ধান গাছের পাতা। টর্চের আলো পড়ে মনে হচ্ছে পাতাগুলো যেন গর্ভবতী। এসব দেখতে দেখতে রতন হেঁটে চলেছে। তার পায়ে দলে যাওয়া কুয়াশা ভেজা ঘাসগুলো যেন প্রতিবাদ করে উঠতে চায়। আকাশে তখন থালার মতো শুক্লা পক্ষের গোল চাঁদ নিরাসক্ত হয়ে নিরুপায়ে তাকিয়ে আছে শিশির ভেজা আলপথ, কুয়াশার জলে গর্ভবতী হওয়া ধান গাছের পাতা আর মাছ ধরার তাগিদে ছিপ হাতে হাঁটতে থাকা রতনের দিকে। চারিদিকে ঝিঁঝি পোকার কান ঝালাপালা করা ডাক এবং মাঝে মধ্যে দু একটা শেয়ালও ডেকে উঠছে। এইসব পার করে রতন অবশেষে জমিদার উদয় মাধবের বাগান লাগোয়া বড় পুকুরটার পাশে এসে দাঁড়িয়েছে। পুকুর পাড়ের পশ্চিম দিকে একটা বড় জামরুল গাছের নিচে দাঁতহৌরি গাছের ঝোপ। ওই ঝোপের ভিতর বসলে আর কারোর পক্ষে রতনকে দেখতে পাওয়া সম্ভব নয়। এমনকি টর্চের আলো ফেললেও রতন সাধারণ মানুষের দৃষ্টিগোচর হবে না। তাই সে ওই দাঁতহৌরি গাছের ঝোপটায় হাত দিয়ে কোনো রকমে ফাঁক করে ঢুকে পড়ল তার ভিতরে। তারপর 4 মশলার পোঁটলা খুলে সেখান থেকে এক মুঠো গন্ধযুক্ত মশলা বের করে এক মুঠো ভাতের সাথে মিশিয়ে অনতি দূরে ছড়িয়ে দিল। তারপর ব্যাগ থেকে একটা চোলাই মদের বোতল বের করে ডকডক করে খানিকটা খেয়ে একটা বিড়ি ধরিয়ে মুখে গুঁজে রতন মনে মনে বলে উঠল, আজ ঠাকুর ঠাকুর করে কিলো 10 মাছ হোক, তারপর গিন্নিকে দেখিয়ে দেব আমি কত বড় মেচুড়ে। এমন সময় হঠাৎ রতনের চোখ পড়ল পাশের পতিত হয়ে পড়ে থাকা পানা পুকুরটার দিকে। সে দেখল পানা পুকুরে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা ডাকখৌরি পাখি। রাতের বেলায় তো ডাকখৌরি পানকৌড়ি কিছুই তো বের হয় না, এরা তো নিশাচর নয়, তবে কি? এমন সময় হঠাৎ তার ভাবনায় ব্যাঘাত ঘটানোর মতো ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। দুটো ডাকখৌরি হঠাৎ জলে ডানা ঝাপটাতে ঝাপটাতে মুখ দিয়ে চি চি শব্দ করে মারা গেল। তারপর বড় বড় শোল মাছ যেমন পানার উপর থাকা পোকামাকড়কে ঘাই মেরে আহার করে, ঠিক তেমন বড় বড় দুটো ঘাই দিল এবং সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় সেই ডাকখৌরি দুটোর মৃতদেহ। এ আমার চোখের সামনে কি ঘটলো? এত বড় বড় দুটো ডাকখৌরিকে চার করার মতো বড় মাছ তো এই পুকুরে নেই। তাছাড়া গত বছর খোড়োকালেই মোড়লেরা পুকুরটা তো ছেঁছিল, এত বড় ডাকখৌরি কিসে গেলে? এমন অভূতপূর্ব ঘটনা দেখে রতনের সর্বাঙ্গ শিহরিত হল এবং তৎক্ষণাৎ তার চোখ চলে গেল পানা পুকুরের খোলে, যেদিকে দাঁড়িয়ে আছে বড় আকাশপানি গাছটা। পূর্ণিমা রাতের রূপলি আভায় সে দেখল একটা ছায়ামূর্তি পুকুর থেকে এক লাফে ডাঙায় উঠে কি বিভৎস ও সাবলীলভাবে আকাশপানি গাছ পেয়ে উপরে উঠে যাচ্ছে। খুব ভালো করে রতন খেয়াল করে দেখল সেই ছায়ামূর্তিটা এক নারী অবয়ব। বহুকাল ওই পতিত পুকুরের জলের মধ্যে থাকতে থাকতে তার সর্বাঙ্গ যেন পচে গলে গেছে। সে যত উপর দিকে উঠছে ততই শরীরের পচা গলা মাংস আর থেকে খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। রতন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। থলের ভিতর থেকে একটা 8 ব্যাটারির টর্চ লাইট জ্বালিয়ে আলোটা সরাসরি ফেলল গাছ বেয়ে উপরে উঠতে থাকা ছায়ামূর্তিটার উপর।
সঙ্গে সঙ্গে একতাল কালো বস্তু যেন গাছ থেকে নিচে পড়ে গেল এবং মিলিয়ে গেল আধারের সাথে। রতনের হাতে টর্চটা দপদপ করতে করতে নিভে গেল। বহু চেষ্টা করেও সেটা আর জ্বালাতে পারল না ও। যা, টর্চটা নিভে গেল। দুধ চাই, এবার কি হবে? টর্চের মুখের উপর হাত চেপে ধরে আঙুলের ফাঁক দিয়ে হালকা আলো ফাতনার উপর না ফেললে তো বুঝতেই পারবো না মাছ কখন কোঁটর মারছে। বাবা, দূর, সব পণ্ড হলো বোধ হয়। যাক বাবা, হ্যাঁ, বাঁচা গেল, নয়তো আজ মাছ ধরা গুলিয়ে গোবিন্দ হয়ে যেত। এমন সময় একটা জ্যান্ত বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে রতনের পায়ের সামনে এসে পড়ল। বাদুরের গায়ে আলো ফেলে রতন দেখল বাদুরটা ঘাড় মোটকে মরে পড়ে আছে। তার সারা শরীর রক্তশূন্য, ফ্যাকাশে। এতক্ষণে চারে মাছও বেশ লেগেছে। এবার শুধু বড়শিতে টোপ গেঁথে ফেললেই উঠে আসবে বড় বড় মাছ। কিন্তু ছিপ ফেলার আগেই এই যে সব ঘটনা ঘটল তা দেখে রতন একেবারে ভয়ে আঁতকে উঠেছে। কিন্তু কিছু বলতেও পারছে না আর করতেও পারছে না। রাতে ছিপ ফেলতে এলে এইরকম সব অস্বাভাবিক ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। রতনও তা খুব ভালো করেই জানে। কিন্তু আজ যেন তার একটু বেশি ভয় লেগেছে। গাটা ছমছম করছে কোনো এক অজানা ভয়ে। কিছুটা সাহস করেই ও বঁড়শিতে লাল পিঁপড়ের ডিম টোপ গেঁথে ছিপ ফেলল। ছিপ ফেলা মাত্র কয়েক মিনিটে উঠে এলো ছোট ছোট দুটো রুই মাছ। রতন জমিদারদের বাগান বাড়ির বড় পুকুরের পশ্চিমের পাড়ে বসে বসে চুরি করে ছিপ ফেলছে। হঠাৎ দেখল দূরের মেঠো রাস্তা দিয়ে কোনো এক মাতাল টর্চের আলো ফেলে গান করতে করতে হয়তো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এ নির্ঘাত ভুবনবতী চলাই মদ গিলে বাড়ি ফিরছে। ও শালাকে নেশার করে ভুলে গেছে যে এখন কত রাত। এই এত রাতে এই পথ দিয়ে বাড়ি ফেরা মানে স্বয়ং জমের সাথে খেলা করা। এমনিতেই এ পথ শুনশান, চোর ডাকাতের ভয়, তার উপর আবার ভূতের উৎপাত। আজ বোধহয় ভুবনবতীর প্রাণটা বেঘরে যাবে গো, বেঘরে যাবে। এমন সময় হঠাৎ রতনের মাথার উপরের গাছপালাগুলো কেমন যেন দুলতে শুরু করেছে। একে অপরের গায়ে মাথা লাগিয়ে দুলছে যে যার মতো। ফাতনার দিকে চোখ যেতেই রতন দেখে ফাতনাটা খচখচ করে নড়ছে। একটা হ্যাঁচকা টান মারতেই বড়শি গেঁথে মাছটা উঠে আসে। কিন্তু আশ্চর্য, মাছটা যেন বাম পাশের কোনো এক জায়গায় আটকে গেছে। বড়শি বরাবর টর্চের আলো ফেলতেই রতন দেখে বাম পাশে পুকুরের উপর ঝুলে থাকা কয়েকটা বাঁশের উপর সাদা কাপড় পরে বসে আছে সেই ছায়ামূর্তি, যাকে রতন একটু আগে আকাশপানি গাছে উঠতে দেখেছে। মুখে টর্চের আলো পড়তেই তার চোখ দুটো ইট ভাটার লাল চুল্লির মতো জ্বলন্ত হয়ে উঠল। সে চোখের ভিতর কোনো মনি নেই। বড় বড় দুটো গর্ত থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। হঠাৎ সেই ছায়ামূর্তি বীভৎসভাবে খিলখিল করে হেসে উঠল। রতন শিউরে উঠল। ভয়ে তার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠেছে। সে যা দেখল তা ভাষায় বর্ণনা করা সহজ নয়। একটা কঙ্কালসার শরীর, সব জায়গায় ঠিকমতো মাংস নেই, আর যেটুকু মাংস লেগে আছে তাও যেন এক্ষুনি খসে পড়বে। অথচ সেই ছায়ামূর্তি ছিপে ওঠা বড় কাতলা মাছটা গোটা কামড়ে কামড়ে আঁশ রক্ত সমেত খেয়ে নিচ্ছে, আর মুখে বলছে, উফ, খিদে পেয়েছে রে, খুব খিদে পেয়েছে। আরো আরো খেতে হবে, আরো 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 খেতে হবে। রতন কোনো মতে ছিপ মশলা গুটিয়ে নিয়ে দৌড় দিল বাড়ির দিকে। ছুটতে ছুটতে কত ঝোপঝাড় লেগে রতনের শরীরের কত জায়গায় যে ছিঁড়ে কুটে গেল তা খেয়াল করার মতো পরিস্থিতিতে সে তখন ছিল না।
সকাল হতে না হতেই মালিনী গজগজ করতে করতে রতনকে বিছানা থেকে তুলে দিল। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বাড়ি থেকে বেরোলো রতন। তেমাথার চায়ের দোকানে এসে দেখে কোনো একটা আলোচনায় সবাই মগ্ন। ও সবেমাত্র জিজ্ঞাসা করতে যাবে এমন সময় দোকানে বসে থাকা বুড়ো মনোহর খ্যাক খ্যাক করে কাশতে কাশতে বলে উঠল, ভগবান কি আমাদের দেখতে পায় না? সেবারেকার ছাবাল ওই ভুবনপতি শেষমেশ ওকে নিয়ে নিতে হলো। একই নিষ্ঠুর বিচার তোমার ভগবান। কেন কাকা, ভুবন বদ্যির কি হয়েছে? আর বলিস না বাবা, ভুবনপতি মরেছে রে। ওই মাঠের পথে কাল রাতে তাকে ঘাড় মোটকে রক্ত চষে মেরে ফেলেছে ওই শয়তানি। এসব কি বলছো কাকা? এসব সত্যি নাকি? আমার কথা বিশ্বাস না হয় তুই ভজর কাজে জিজ্ঞাসা করে দেখ। রতন তখনই চা দোকানি ভজকে জিজ্ঞেস করলো, কি গো ভজদা, এই মনোহর কাকা এসব কি বলছে? যা বলেছ সব ঠিক বলেছ রে রতন। কাল রাতে ভুবন মারা গেছে। সবটা শুনে রতনের মাথাটা একবার ঘুরে গেল। তবে কি কাল রাতে যখন ভুবনের গলার আওয়াজ রতন শুনতে পেল, ঠিক তারপরেই তাকে মেরে ফেলেছে কাল দেখা ওই ছায়ামূর্তিটা? কিন্তু কি ছিল সেটা? রতন মনোহর কাকাকে জিজ্ঞাসা করল, কি গো কাকা, তুমি যে বলছো কোনো এক শয়তানি ভুবনকে মেরেছে, কে সে আর কেনই বা সে ভুবনকে মারলো? কেন রে রতন, তুই এ ঘটনা জানিস না নাকি? না গো কাকা, আমি তো কিছুই জানি না। আচ্ছা বেশ, আমি বলছি তবে শোন। এই কথা ভুবন বদ্যি নিজেই আমার কাছে বলেছে, কিন্তু কোনো নাম করে বলেনি। তাই আজও জানি না আমি সেই হারামির বাচ্চাটা কে। ভুবন বদ্যির সাথে আমাদের গাঁয়ের কোনো একজনের খুব ওঠা বসা ছিল। মানে বলতে চাইছি, ভুবন বদ্যির সাথে অনেকেরই ওঠা বসা ছিল, কিন্তু তার মধ্যে কার সাথে যে তার মাখামাখি সবচেয়ে বেশি সে কথা শুধু আমি কেন, এ গাঁয়ে প্রায় কেউই জানে না। ভুবন সবার সাথে মিশত, সবার সাথে মদের আসর জমাতো। তার মধ্যে থেকে কার সাথে যে তার সবচেয়ে বেশি আঠা সেটা খুঁজে বের করা সহজ নয়। যদিও আর 5 জনের মতো সে লোক ভুবন বদ্যির বাড়িতে যেত, তার খোঁজ খবর রাখত। আস্তে আস্তে সে বেটার ছেলে ভুবনের বউয়ের সাথে জড়িয়ে পড়েছিল। একদিন ভুবনের বউ কমলার কথা মতো বেটা ভোর দুপুরে গিয়েছিল ভুবনের শোবার ঘরে। ভুবন তখন পাশের গ্রামে গেছে মাটি কাটার কাজে। সেদিন প্রথম একটা মেয়ে মানুষকে অতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিল সেই ব্যক্তি। গরুর দুধের মিষ্টি দইয়ের মতো কমলা গায়ের রং, চোখে মুখে কামনার তীব্র বাসনা। পরপুরুষের সামনে কমলার মুখটা কেমন যেন লাল হয়ে এলো। সে ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিতেই কমলা কেমন যেন ভীত হয়ে পড়ল। লজ্জায় লাল হয়ে বলে উঠল, কি করছোটা কি ঠাকুরপো? সেই ব্যক্তির মুখে তখন কোনো কথা ছিল না। যেটুকু কথা ছিল তা যেন তার শরীরের বিভিন্ন অঙ্গের অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল। সে সামনে এগিয়ে গিয়ে কমলার কোমরটা শক্ত করে ধরা মাত্র তার বুকের উপর থেকে কাপড়টা সরে গেল। তারপর ধীরে ধীরে তার
ঊর্ধ্বাঙ্গের স্তনাভরণ খুলে ফেলল সেই ব্যক্তি। কমলাকে যতটা ফর্সা সে ভেবেছিল তার চেয়ে কমলা অনেক বেশি ফর্সা। কমলার উত্তেজক স্থানগুলিতে সুচারু সৈন্যের মতো ভুবনের ঘনিষ্ঠ সেই বন্ধু, যার সাথে ভুবন মদ খেত, তার দুটো হাত কয়েকবার পরিক্রমা করে এলো। কমলাও জড়িয়ে ধরল তাকে। কামনার একটা লেলিহান শিখায় দুজনের শরীর তখন একেবারে পুড়ে যাচ্ছে। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। ঠিক সেই সময় কাজ থেকে বাড়ি ফিরে নিজের স্ত্রীকে নিজের প্রিয় বন্ধুর বাহুবন্ধে নগ্ন অবস্থায় আবদ্ধ থাকতে দেখে ভুবনের মাথা গরম হয়ে যায়। সে হাতে একটা লাঠি তুলে তার সেই ঘনিষ্ঠ বন্ধুকে কয়েকবার আঘাত করতেই সে পোশাক পরে বাড়ির দিকে ছুটে চলে যায়। আর ভুবন তার স্ত্রী কমলাকে মারতে মারতে একেবারে আধমরা করে নিয়ে পুকুর ঘাটে গিয়ে কমলার শরীরের সাথে বেশ কতগুলো বড় বড় কলসি বেঁধে জমিদারদের বড় পুকুরটায় ফেলে দেয়। তারপর থেকে রাত বেড়েতে অনেকেই ওই শয়তানিকে দেখেছে পুকুর পাড়ে, বাগান বাড়িতেও ঘোরাঘুরি করতে দেখেছে। কিন্তু হঠাৎ করে সে যে এইভাবে প্রতিশোধ নেবে কেই বা জানত? এসব কথা কেউ জানত না। কয়েকদিন আগে মদের ঘরে ভুবন আমাকে বলেছে, কিন্তু সেই বেটার ছেলের নামটা বলেনি। বৃদ্ধ মনোহরের মুখে এসব কথা শুনে রতনের মনের মধ্যে পা খেয়ে গেল একটা চাপা ভয়। আর কথা না বাড়িয়ে এক পেয়ালা চা খেয়ে বাড়িতে চলে এলো। তারপর সারা দিন ধরে ভাবতে লাগলো বৃদ্ধ মনোহরের মুখে শোনা সেই ভয়ানক ঘটনা। বাইরের আকাশে তখন কয়েকটা নক্ষত্র চিকচিক করছে। লালিত চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে রতনের মাটির দাওয়ায়, যেখানে চাটাই পেতে রতন অন্যমনস্ক হয়ে চেয়ে আছে কেরোসিন ল্যাম্পের উঠতে থাকা কালির শিখাটির দিকে। হঠাৎ রতন দেখতে পেল তার চোখের সামনে উঠোনে এসে দাঁড়িয়েছে সেই পিশাচিনী কমলা। তার চোখে মুখে রূপের লেশমাত্র নেই। আলতা পেড়ে সাদা কাপড়ের নিচে গুনে নেওয়া যাবে 205টা হাড়। হঠাৎ কঙ্কাল করটি নড়ে উঠল এবং কমলার অতৃপ্ত আত্মা খিলখিলিয়ে হেসে বলে উঠল, চলো চলো আমার সাথে, চলো। তুমি মাছ ধরে দেবে আর আমি খাবো। আমার যে খুব খিদে পেয়েছে। আমার যে খুব খিদে পেয়েছে। চলো না গো, চলো না, চলো না, চলো না। বলতে বলতে কমলা রতনের দিকে এগিয়ে যেতেই রতন চিৎকার করে মূর্ছা গেল। কোনো এক ঘোর অন্ধকারের সমুদ্রে পতিত হয়ে রতন সেই আধার সফেনে পথ খুঁজে বেড়াচ্ছে। চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে আলোর ঠিকানা, কিন্তু কাউকে সে দেখতে পাচ্ছে না। অন্ধকার, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। গাঢ় আলকাত্রার মতো তমসার সেই ঢেউ সরিয়ে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে রতন। কিন্তু সে কোথায় এগিয়ে যাচ্ছে? এই আধারের বলয় থেকে বেরোবার কোনো পথ তো তার জানা নেই। অথচ চারিদিকের বড় বড় গাছপালাগুলো যেন তাকে বিদ্রুপ করে পাগলের মতো মাথা দোলাচ্ছে, এবং সেই গাছপালার শরীরে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনিত হচ্ছে অশরীরীদের তীব্র গুঞ্জন। সঙ্গে ক্রমাগত বয়ে আসা শীতল একটা বাতাস তার শরীরের সমস্ত রোমকূপ সজাগ করে দিচ্ছে। প্রকৃতির নৈসর্গিক এই দৃশ্যপট দেখে মনে মনে খানিকটা ভয় পেল রতন। এমন সময় সে শুনতে পেল পিছন থেকে কোনো এক নারী যেন তাকে ডাকতে ডাকতে তার দিকেই এগিয়ে আসছে। কি ভয়ানক সেই গলার স্বর! রতন, শুনছো? দাঁড়াও গো, চলে যেও না। শোনো আমার কথা। আমি যে তোমার ভালোবাসা।
রতনের আর কোথাও পালিয়ে যাবার পথ নেই, তাই সে দাঁড়িয়ে পড়ল। পিছনে সেই অপরিচিত আধার মানবীকে জিজ্ঞাসা করল, তুমি? আর আমি আবার কোনখানে এসেছি? কেউ করতাম নেই। কোন আধার? এই দেখো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার গোপন প্রিয়া, আমি যে তোমার কমলা গো, কমলা। তুমি আমাকে চিনতে পারছো না? না। গো, তোমার আবার কি হলো? স্বপ্ন দেখেছ? তাই তো, দেখবারই কথা। রাত বিরেতে বন বাজারে ঘুরে বেড়াও, কি জানি কত ভূত পিড়েতে দৃষ্টি মারিয়ে যাও। এই নাও একটু জল খাও তো, জল খাও। এই বলে মালিনী এক গ্লাস জল নিয়ে রতনের হাতে দিল। রতন জলটা খেল, কিন্তু স্বপ্নে দেখা ভয়ে তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, এবার সব মনে পড়েছে, আমার এবার সব মনে পড়েছে। কি হলো? কি মনে পড়লো? না 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 না, কিছু না, কিছু না। পনেরো 20 দিন কেটে গেছে। রতনের মন থেকে এক প্রকার চলেই গেছে কমলার ভয়। একদিন রাতের বেলায় জমিদারদের পুকুরে আবার মাছ ধরতে গেছে রতন। এমন সময় হঠাৎ সে খেয়াল করল কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। চারিদিকে ছোট বড় গাছগুলোতে ততক্ষণে ঝড়ের একটা দাপট যেন বেশ জমিয়ে তার অধিকার কায়েম করেছে। শোঁ শোঁ শব্দ করে চারিদিক থেকে ধেয়ে আসছে হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস। তবুও গাছতলায় ছিপ হাতে চুপ করে বসে আছে রতন। বসে থাকতে থাকতে সে দেখতে পেল দূরের জমিদার বাড়ির জানলার ফাঁক থেকে হ্যাজাক ল্যাম্পের একটা ক্ষীণ আলো সোজাসুজি এসে পড়েছে পুকুরের জলে। সেই জল থেকে গোসাপের মতো কিছু একটা যেন 4 হাত পা বেয়ে উঠে এলো পাশের মোটা পুকুর পাড়ে। এমন সময় হঠাৎ পিছন থেকে কেউ যেন তাকে নাম ধরে ডেকে উঠল, রতন, রতন, আমাকে চিনতে পারছো? চিনতে পারছো না? কি গো, চিনতে পারছো না? বিভৎস বিকট অন্ধকারে মিশিয়ে থাকা সেই অশরীরীর ডাক, সে কি ভীষণ ভয়ানক। তবে সে ডাক অনুসরণ করে পিছন ফিরতেই রতন দেখল না, কেউ নেই। সে সবটাই মনের ভুল মনে করে আবারও ছিপ ফেলার দিকে মন দিল। হঠাৎ মাথার উপরের বড় জামরুল গাছটা থেকে তার সামনে ঝুলে পড়ল কঙ্কাল সার দুটো পা। সেই পা দুটো থেকে টপ টপ করে পচা মাংস খসে পড়ছে। পা দুটো দেখে ভয়ে রতনের হৃৎপিণ্ড গলা দিয়ে বাইরে বেরিয়ে আসার জোগাড়। মুখে আওড়াতে শুরু করেছে আরাধ্যের নাম। এমন সময় হঠাৎ সেই জামরুল গাছ থেকে লাফিয়ে কেউ রতনের ঘাড়ের উপর এসে ঝাঁপিয়ে পড়ল। কে 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 তুমি? আমি কমলা, আমি তোর কমলা রে। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, শুধু তোর সাথে সম্পর্কে জড়িয়ে ভুল করেছিলাম বলে স্বামী রাতে আমায় মরতে হয়েছে। তাতেও আমার দুঃখ নেই, কারণ আমি আমার ভুলের শাস্তি মাথা পেতে নিয়েছিলাম। কিন্তু তুই কি করলি? সেদিন রাতে আমার স্বামীকেই মেরে দিলি, আর সবাই জানলো কমলার আত্মা ওর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। তোকে আজ আর ছাড়বো না। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও বলছি। আমার ভুল হয়ে গেছে, ভুবনকে মেরে আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম ওকে মেরে দিলে আমার কুকর্মের কথা আর কেউ জানতে পারবে না। তারপর আমি আমার ভুল বুঝতে পারি। ভুবন খুব ভালো ছিল, ও সত্যিই আমাকে খুব বন্ধু ভাবতো।
তাই তো মনোহর কাকার কাছে সবটা বললেও আমার নামটা বলেনি। আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। রতনের কোনো কথার আর কোনো উত্তর না দিয়ে কমলার প্রেতাত্মা মুখে একটা ভয়ানক আওয়াজ করতে করতে সজোরে রতনের মুন্ডুটা ধরে টেনে ছিঁড়ে নিল। রতনের মুন্ডহীন শরীরের গলা দিয়ে ছিটকে বেরিয়ে আসা টাটকা রক্ত জিভ দিয়ে শুষে নিতে লাগলো কমলার প্রেতাত্মা। কি বিভৎস তার রূপ! সারা শরীর রক্তে ডুবে আছে, নলিটা পুরোপুরি কাটা। গলার সাথে শিরদাঁড়ার মাধ্যমে মুন্ডুটা জুড়ে আছে ধরের সাথে, নয়তো বোধহয় স্কন্ধ কাটা হয়ে যেত। অসম্ভব ভয়ানক সেই দৃশ্য। পরের দিন সকালে মালিনী তার স্বামী রতনের এমন অস্বাভাবিক মৃত্যুর কথা জানতে পারে। মৃতদেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়ে সে।